শহীদুজ্জামান, আরও উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত পরিচালক জনাব রাকিবুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা জনাব শাফাত হোসেন, আমার সহধর্মিনী, আমার সুযোগ্য কন্যা, আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। আসলে বিদায় ঠিক আছে, মানে আমাদের আজকের বিদায়টা আরও অন্য ধরনের, যে আমার চাকরি থেকে একেবারে বিদায়। আজকে থেকে আমার পিআরএল শুরু হয়ে গেছে। বিদায়ের ইয়েটা পুরো বোঝা যাচ্ছে আর কি, যে আমার পরিবেশটা কোনোভাবেই গত 29 তারিখে এখানে বিদায় নিলেও আমি কিন্তু চাকরিতে ছিলাম, সুতরাং তখনও আমি বিদায় পুরোপুরি বলতে পারিনি, কিন্তু এখন আসলে বিদায়। সুদীর্ঘ চাকরিকাল অনেক জায়গায় ঘুরছি, আর বিশেষ করে শেষ কয়েকটা বছর আমার উপরে ভীষণ ভীষণ চাপ দিচ্ছে। তাই একটা কথা প্রায় মনে পড়ে যে এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধ্বংস। মনে ভাবিলাম ওরে ভগবান রাখিবে না মুখবর্তে, তাই লিখে দিল বিশ্বমুখী দুবিঘা পরিবর্তে। সেই 2 বিঘা জমির কথা বলতে যায় কবির ভাষায় কথাটা আসছিল, 2 বিঘার পরিবর্তে সে গোটা বিশ্ব তার হাতে চলে আসলো। আমার সেই অবস্থা, যে সেই কুড়িগ্রাম, দিনাজপুর, যশোর, রাজশাহীতে 5 বছর, ফরিদপুর, এটিআই, ফরিদপুর, এই বিচিত্র অভিজ্ঞতা। আর আমি খুব আশা করতেছিলাম যে আমার এডির পিরিয়ডটা রাজশাহীতে সুযোগ হয়ে গেছিল, ওখানে থাকতে পারলে আমার জন্য অনেক সুবিধা হতো। তো যাই হোক, সেই সুবিধার বিনিময়ে আমার এটিআই প্রিন্সিপাল চাকরির অভিজ্ঞতা, এখানে ফরিদপুর একটা ভিন্ন পরিবেশে, মানে 5টা জেলার এখানে সঙ্গে পরিচিত হওয়া, এখানকার লোকজন, এখানকার কৃষি, এখানকার পরিবেশ, এখানকার জলবায়ু, সব কিছু মিলে যে একটা পাওয়া, এটাও একটা বিরাট পাওয়া আমি বলবো। তো আপনারা সবাই আয়োজন করেছেন, সবাই ভালো বলেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। যতটুকু বলেছেন হয়তো ততটুকু যোগ্য নই আমি, তারপর আপনাদের প্রত্যাশার জায়গা থেকে কথাগুলো নিশ্চয়ই বলেছেন। তো এই প্রত্যাশাটাই মানুষকে হয়তো এগিয়ে নেয়, যে মানে সবাই চায় যে আরেকজন আমার থেকে কীরকম চায় সেটা হওয়ার জন্য, করার জন্য। তা আমিও সেই চেষ্টার মধ্যেই সারা জীবন ছিলাম। তো অফিসের একটা স্টাইল আছে, সেটা তো আসলে অফিসার, অ্যাডমিনিস্ট্রেটর, এটা তো একটা পার্ট অবশ্যই প্রত্যেকেরই থাকতেই হবে। এটা পাশাপাশি আমরা আবার সম্প্রসারণ করি, এই জন্য আমাদের নেচারটা হয়ে যায় কি, যে ঠিক অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমাদের গ্রুপটা কখনোই আসার কথা না, বিশেষ করে সম্প্রসারণ কর্মী যারা, তাদের মধ্যে এই জিনিসটা কম আসে। এই প্রসঙ্গে একটা কথা মনে করতেছি এই মুহূর্তে, যে আমাদের কোর্স কোঅর্ডিনেটর ছিলেন এক সময় এনসিডিপি ইউটিতে। আমি 4টা কোর্সের ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করি। তো সেখানে ওই শাহাবুদ্দিন স্যার ছিলেন, কুষ্টিয়ার ডিটি ছিলেন, পরবর্তীতে প্ল্যানিংয়ের ডাইরেক্টর থেকে রিটায়ার করছেন আর কি। তো উনি বলতেন, ওনাকে আমরা সবসময় দোষ দিতাম যে স্যার আপনি করা হচ্ছেন না, করা না হওয়ার জন্য ট্রেনিংয়ের এই অসুবিধা হচ্ছে, ওই অসুবিধা হচ্ছে, স্যাররা এরকম কথা বলে, ওরকম কথা বলে। তখন বিশেষ করে 20 ব্যাচের অনেক অফিসার ছিল আমাদের পার্টিসিপেন্টের মধ্যে, তাদেরকে কন্ট্রোলই করা যাচ্ছিল। তা আমরা স্যার খালি বলতাম, স্যার বলতে শেষে বলে কি, যে তোমরা ভালো অ্যাডমিনিস্ট্রেশন চালাও, তোমরা করো, আমি আসলে ট্রেনিংয়ে থেকে থেকে আমাদের ট্রেনিংয়ের যে অ্যাপ্রোচ, ট্রেনিংয়ের তো আর ওরকম, এখনকার ট্রেনিংয়ে তো যেমন যে টিচার, সে কিন্তু টিচার বলতেছে না, সে বলবে ফ্যাসিলিটেটর, সে ফ্যাসিলিটেট করতে পারে। তো উনি ওই কথাটাই বলতেছেন যে আমরা এখানে থাকতে থাকতে আমার অ্যাটিটিউডটা হয়ে গেছে নন অ্যাডমিনিস্ট্রেটিভ, আমি আর ওই অ্যাডমিনিস্ট্রেশন বুঝি না, তোমরা কড়াকড়ি করো আর তোমরা ট্রেনিং চালাও। তো খুব ভালো লোক, এখনো আছেন, চাকরিতে আছেন, অন্য চাকরি করেন। তো এই জন্য আমাদের সম্প্রসারণ কর্মী যারা, তাদের অ্যাপ্রোচটা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ হয় না। যদিও আমাদের দুজন কর্মকর্তা বলেছেন যে আসলে আগে আমরাও ছোট থাকতে অথবা চাকরিতে না ঢুকতেও দেখেছি
রিজিওনাল ডাইরেক্টর তখন পদবি ছিল, বা পরবর্তীতে এডি। হ্যাঁ, এডি স্যারের সঙ্গে দেখা করাটা একটা বিশাল ব্যাপার। এডি লেভেলের অফিসার, এমনকি কৃষি অফিসার এডির সঙ্গে দেখা করবে, এটা একটা অনেক বিরাট কিছু। তো সেই আসলে মানে পারসেপশন পাল্টাইছে। এটা আমাদের ইয়ে কি, যে এখন পারসেপশনটা পাল্টে গেছে কেন, যে প্রশাসনটা আসলে জনগণের দোরগোড়ায়, তাহলে জনগণের দোরগোড়ায় যদি থাকে, তাহলে আমার সহকর্মী, জুনিয়র সহকর্মীদের সঙ্গে এত ব্যারিয়ার থাকবে কেন? এইরকম পারসেপশন থেকে এগুলো তৈরি হয়েছে। যাই হোক, আমরা চেষ্টা করছি, বা আগামীতে আমাদের যারা আসবেন নিশ্চয়ই পরিবর্তন অবশ্যই হচ্ছে সব কিছুতে, সেটা হবে। যাই হোক, আমরা ফরিদপুরের সময়টা আমার খুব ভালো কেটেছে, অন্তত এডি অফিসে আমি বলবো। আমি এর আগে 8 মাস প্রিন্সিপাল ছিলাম এটি, তখন আমার কাছে ফরিদপুর নিয়ে নানান প্রশ্ন অনেকে সহকর্মীদের মাঝে আমি বলছি। পরে এটাও বলছি যে এই এটি অফিসে না আসলে ফরিদপুর কালচার কৃষ্টি নিয়েও আমার হয়তো একটু ভিন্ন মত ধারণা থেকে যেত। আর এখানে আসে আমি রিয়েলি খুব ভালো ছিলাম আপনাদের মাঝে। বিশেষ করে আমার অফিসের সহকর্মী যারা আছে, কারো নাম বলবো না, সবাই আমার কাছে এখানে সমান ইয়ে। কাজের ক্ষেত্রে কারোর সঙ্গে আমার বেশি ইয়ে হয়েছে, কাজের ক্ষেত্রে যারা কাছে ছিল তারা অনেক সময় বকাটাও খাইছিল অনেক সময়। এই কাজ করতে গেলে যেতে হয়, এই রুমে স্টিল আমার কিন্তু একটা খুবই ইচ্ছা ছিল একটা কর্ডলেস থাকে, অনেকবার বলছি এবং বকাবকিও করছি, শেষ পর্যন্ত কিন্তু এখনো হয়নি। গত দিনের অনুষ্ঠানেও এটা অনুদাবিত হয়েছে, আজকেও সেটা অনুদাবিত হয়েছে। একটা অনুষ্ঠান যখন হয় তখন একটা মানে যন্ত্রের সাউন্ড না থাকলে একটা গ্যাপ থেকেই যায়। তো এগুলো টাকা পয়সার জন্য না, আসলে এগুলো সাপোর্টের সব মানে অফিসার লাগে, লোক লাগে, তবে এটা হয়। তো এরকম যখন হয় না, তখন আমার প্রত্যাশা পূরণ হয় না, তখন অনেক রাগাবি। এর মধ্যেও হয়তো এই রুমটা করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ জানলাগুলোও চেঞ্জ করতে হয়েছে। আর আমার কিছু ইয়ে অনুসরণ করি, যে এই জানলাতে থাই করা যাইতে পারতো, এমন অ্যাকচুয়ালি এর ইয়েটা এস্টিমেটে কিন্তু থাইয়ের এস্টিমেটই নেওয়া ওরা দিয়েছে, ইঞ্জিনিয়ার ওরা থাই, এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার আমি এই জন্য বলি আর কি, যে ওরা এখানে হয়তো নিয়মে নাই বোধ হয়, যাই হোক ওরা থাইয়ের এস্টিমেট দিয়েছে। নিয়মে থাকবে না কেন, এই বিল্ডিংটা যদি ইয়ে ধরে রাখতে চাই আমি, তাহলে কিন্তু ঐতিহ্য ধরে রাখতে চাই, তাহলে আমাকে কিন্তু যেটা করেছি এটাই করা উচিত, না করলে এটা থাকবে না। যেমন আমি যদি বলি আমাদের পুরাকীর্তিগুলো যদি আমরা দেখতে যাই, সেখানে দেখবো যে ওই পুরাকীর্তির সঙ্গে সঙ্গতি রেখে, যেমন কান্তজির মন্দির আমি আগেও দেখেছি, পরে যে দেখে খুব মর্মাহত হয়েছি, কারণ সংস্কারের পরে ওটার সব কিছু এটা নষ্ট করে ফেলছে আর কি। মানে এরা করে যে কাজটা করার জন্যই শুধু করে, হয়তো যে মূল কাজ সে কাজটা আগেকার রীতি অনুযায়ী করছে, কিন্তু আশেপাশের চারিপাশের যে বাউন্ডারি বা সব কিছুর মধ্যে যে ওর একটা ছাপ থাকবে, সেই ছাপটা ওখানে রাখে। তো এটা করতে যে বড়বাবু জানে যে একবার করে আনছে, থিকনেস কম, বলছি চলবে না, আবার সেই সবগুলো পাল্লা এগুলো সব আবার ব্যাক গেছে, যে আবার নতুন পাল্লা আসতে হচ্ছে, যে আমি এই জায়গাগুলোতে কম্প্রোমাইজ করতে পারি না। তো এই জন্য ওই সময় হয়তো আমার ইয়ে লাগে যে কেউ মনে কষ্ট পাইল, বা আমার কথা যা দেখা গেল যায়, কিন্তু কাজ আমি যেরকম চাইছি সেরকম হওয়া লাগবে। তো এরকম আর কি, আমার সঙ্গে কাজ করতে গেলে অনেকে হয়তো কষ্ট উপলব্ধি করছে। আর আমার সৌভাগ্য যে আমি যেখানে গেছি এই সুযোগ আমার পাইছি মানে আমি এটাকে সুযোগও মনে করি, যে কাজের গ্যাপটা থাকলে না সুযোগটা হয়। আবার আরেকটা জিনিস আমি খুব চিত্তে শ্রদ্ধা করি, এইটা যে আমি যখন কোনো কাজ করি তখন দেখা যায় যে সবাই কিন্তু কাজের একটা ভালো কাজ খোঁজে। যেমন রফিক ওই রুমে যা বলতেছে, স্যার যে এখানে ছিদ্রটা, স্যার এখানে ছিদ্রটা, আমি বলতেছিলাম যে তুমি আর আগে কখনো এই কথা বলছো? স্যার না, আগে কখনো কাজ করার কাউকে দেখিনি, বলার সুযোগ পাইনি স্যার। তা এই যে আমাদের এটা একটা বিরাজমান সংস্কৃতি, প্রত্যেকের মধ্যে এই জিনিসটা আছে, যে কোনো একটা ভালো কাজ দেখলে সবাই সেটাকে ওয়েলকাম করে,
ওয়েলকাম করে। তো সেটা তার কোনো ব্যক্তি স্বার্থ আছে কিনা, এটা ওই যে আমার যশোরে একটা কথা মনে পড়েছে। তো যশোরে হেড এক্সটেনশন ফজলুর রহমান সাহেব, আমি অত্যন্ত শ্রদ্ধা করি তাকে, বয়সে অনেক ছোট, যে তার মানে চিন্তা চেতনাকে আমি অবাক করি। যে ওখানে কোনো টাকা পয়সা নেই অফিসে, তো বললো যে স্যার যে এখানে যদি একটা, আমি এর মধ্যে কিছু কাজ করে ফেলছি সেটা আর না বললাম, তো স্যার এখানে বাগানের মধ্যে যদি একটা গোল চত্বর করা যেত, কি হবে গোল চত্বর করলে? স্যার আপনারা বসবেন, বসে একটু চা খাবেন, আপনার কি লাভ? স্যার আমার দেখলে ভালো লাগবে, এটাই আমার লাভ স্যার। তো এই যে মানুষের এই জিনিসটা খেয়াল করে দেখো যে মানে তার তো কোনো লাভ নেই এখানে, সে জাস্ট অফিসের মানে যারা সিনিয়র বা যাদের এখানে কর্মচারণা থাকার কথা, এটা দেখেই ওনার ভালো লাগবে। এই ভালো লাগে শেষ পর্যন্ত আমি ওটা করছি। করার সময় ইঞ্জিনিয়ারকে বললাম যে আসলে ডিডি হিসেবে অনেক ব্যস্ত থাকতাম, এডি হিসেবে আমার ব্যস্ততাটা কিছু কিছু কাজ হতো, ইচ্ছা না করলে না যেতেও হতো, যেমন শরীয়তপুরে অনেকবার গেছি, না গেলেও হতো, সত্য কথা। তো এরকম কিছু অ্যাভয়েড করলে করতে পারতাম, কিন্তু ডিডি হিসেবে আমার অনেক ব্যস্ততা ছিল। তো সেই ব্যস্ততার কারণে অনেক সময় আমি দেখতে পারবো না, এই জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ দিলাম। সেই ইঞ্জিনিয়ার যে ডিজাইন দেয়, আমি প্রসঙ্গে রাজশাহীতে আমাদের যে একটা 10 তলা ফ্ল্যাট আছে, সেটারও আমি মূল দায়িত্ব থাকতাম, দায়িত্ব ছিল, এবং ওখানে আমি লাইক সিইও, ওখানকার আমি টোটাল ব্যাপারটা আমি দেখতাম। এবং ওখানকার ডিজাইন ইঞ্জিনিয়ার ছিল ওয়েটের ইঞ্জিনিয়ার, তো উনি আমাকে সার্চ তার অ্যাড্রেস করতো অলওয়েজ। হ্যাঁ, তো যাই হোক, তো ওই সেই সুবাদে আমি যশোরের ওই কাজটা পরে যখন দেখলাম যে হচ্ছে না, তখন মানে ইঞ্জিনিয়ার যেভাবে দিচ্ছে তাতে আমার হচ্ছে না, পরে আমি নিজেই সব কিছু করে আবার ওটা করলাম। করার পরে এখন ওটা খুব সুন্দর একটা স্ট্রাকচার হয়েছে। অনেক ডাইরেক্টর পর্যন্ত যে আগে ওটা দেখে বলে যে এখানে এখানে এটা কি বানাইছেন, এটা আগে বসে বসে ওখানেই চাটা খেয়ে তারপর অফিসের, আর অফিসে কি যাবো, যে জিনিস বানায় রাখছেন অফিসে কি যাবো, তো এখান থেকে ব্যক্ত হয়েছে। তো ওটাই যেটা ঘটনা, যে সবাই কিন্তু সুন্দরের পূজা, সবাই সুন্দর চায়। তা আমরা সবাই যার যার অবস্থানে কি করবো এটা বড় কথা না আসলে। ওই যে বললাম যে একদিন যদি করেই ফেলে আর করার জন্য তার স্পেস থাকবে না। তা আমার অবস্থানে যেটুকু ইয়ে আছে সেটুকু করতে পারাটাই ভালো। তা আমি অফিসে খুব কষ্ট পাইছি একটা জায়গায়, যেখানে ওই যে আমাদের পার্টনারের মনিটরিং কর্মকর্তা হাফিজ, তার একটা বসানো জায়গা নেই। সে খুবই যেভাবে সে বসে, এটাকে কোনো সম্মানজনক বিষয় নয়। আগেকার মানে উনি যে সময় থেকে এখানে ছিলেন, আমার মনে হয় একটা দায়িত্ব ছিল আমাদের যে তাকে ভালো করে বসার জায়গা দেওয়া, ইভেন যদি এখানে না হয় ডিডি অফিসে যদি কোনো জায়গা হয় সেখানে তার বসার ব্যবস্থা করা উচিত ছিল। তো এরকম আবার এখনো এই একটু নিজেকে স্বার্থপর মনে হয় যে এই রুম হয়েছে, ওই রুম হয়েছে, ওই রুম হয়েছে, আমাদের বড় বাবুদের রুম বা অন্যান্য যাদের প্রত্যেকটা রুমই মানে ভেঙে যে কোনো সময় মাথার উপরে থেকে কোনো কংক্রিট খুলে পড়তে পারে, এরকম সিচুয়েশন আছে। সুতরাং এগুলো জরুরি ভিত্তিতে আমার যেহেতু কোনো সুযোগ ছিল না, বেসিক্যালি আমি কাগজে কলমে 6 মাস, আমি কাগজে কলমে জুন 24 তারিখ থেকে যারা এসসিআর লিখতে তারা হয়তো এটা লিখতে হবে। কার্যত ওই সময়ের যে পরিস্থিতি গেছে, আগস্টের 8 তারিখের পর্যন্ত আমি আমি ডিটারমাইন্ড, কারণ অফিস আদেশেই আমি জয়েন করেছি, কিন্তু মিনিস্ট্রির অর্ডারটা হয়নি, যার জন্য যেটা ইয়ে ছিল 29 তারিখে বোধ আমার অর্ডার দিচ্ছে, আর আমি মানে ওটা ছেড়ে দিব চার্জ। আমাকে বলা হলো ডাইরেক্টর এবং ডিজি বললো যে তোমার দুটা পালন করতে সমস্যা কি, তোমার কোনো সমস্যা হচ্ছে? তো যাক, সেই কারণে আমি দুটাতেই দায়িত্ব ছিলাম। পরবর্তীতে দেশের পরিস্থিতির কারণে মনে করলাম যে দুটা প্রতিষ্ঠানের দায়িত্ব থাকা আমার ঠিক না, অনেক ধরনের নতুন নতুন সিনারিও হচ্ছে, কেউ এসে যদি বলে যে আপনি ওই দায়িত্ব দেননি কেন, তাড়াতাড়ি করে চাকরি ওদিক ছেড়ে দিয়ে 8 তারিখে আমি এখানে আসলাম। মূলত 8 আগস্ট থেকে আমি এইটুকু সময় পেয়েছি। তো এই সময়ের মধ্যে আমাকে কোনো প্ল্যান দিয়ে প্ল্যান পাস করে এনে কাজ করানো আমার কোনো সুযোগ ছিল না। আর থার্ড গ্রেডের কর্মকর্তাদের এটি এগুলো ছাড়া বিশেষ করে 14টা অঞ্চলে এটার টাকা একবারেই আইবাসে দিয়ে দেয় বছরেরটা। তো এটা নতুন করে করতে গেলে অনেক টাইমের ব্যাপার, খাওয়া দাওয়া থেকে আবার মিনিস্ট্রিতে যোগাযোগ করে তারপরে।
যেন ব্যক্তিগত ইন্টারেস্ট না থাকলে সাধারণত কেউ এগুলো কাজ করতে চায় না। আর মানে কাজ করে গেলে একটা সমস্যা কি, পরে আবার অডিটের আপত্তিটা এটা নিয়ে অনেক অনেক নিয়ম আছে। যেমন এটা মানে পৌরসভার মধ্যে এটার এস্টিমেট করবে কিন্তু গণপূর্ত, কিন্তু গণপূর্তের কাছে গেলে ওরা আবার বলবে কি যে এটা ইয়ে লাগবে, ওদের যদি মানে দিয়ে কাজ না করানো হয় তাহলে ওরা এটা এস্টিমেট করবে না। নানান অসুবিধা, শেষ পর্যন্ত এলজিডিকে দিয়েই করাতে, এলজিডি এসব ব্যাপারে লিগাল। তো যাই হোক, এসব আমাদের একটা ছোটোখাটো বরাদ্দ, এখানে যদি 4-5 লাখ টাকার একটা বরাদ্দ আনা যেত তাহলে টোটাল কাজ করলে কিন্তু অনেক কাজ, 4-5 লাখ টাকা অনেক টাকা, তো সেটা করা যেত। তো আমার মনে হয় যে আগামীতে আপনাদের সামনে সুযোগ থাকবে, নতুন যারা আসবেন ওনারা আমার চেয়ে তো অনেক অনেক বেশি সময়ের জন্য আসার সুযোগ আছে আর কি। তো এটা আসলে কাজটা কেউ একাই করতে পারে তা তো না, সবার সহযোগিতায় যেগুলো হয়েছে, বিশেষ করে সামনের কাজটা সবাই মিলে সহযোগিতা করছে, অনেক বেশি কষ্ট করছে এবং সবাই একটা কাজ করার পরে আমি বাইরে গেছি, আসছে ওটা ডেভেলপমেন্ট জানানো বা ওটা দেখার জন্য ওনারা অপেক্ষা করছে। তা আগামীতে ওরকম যদি আপনারা ওই একটু প্রত্যাশার চাপ রাখেন যে স্যার এটা করলে ভালো হয়, করলে ভালো হয়, একটা এস্টিমেট করে পাঠালে কিছু ফান্ড আনলে আপনাদের রুমগুলো ঠিক হবে আর কি। আর হচ্ছে কি যে আমার মনে হয় যে সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল যে অফিস তো চেঞ্জ হয়ে যাবে, অফিস তো চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ মানে এখনো যদি বলি আমার মনে হয় যে 10 বছর লাগবে। ডিপিপি রেডি হয়নি এখনো, ডিপিপি রেডি হয়নি, এটা মানে একটা প্রস্তাব আকারে হয়নি, একনেক হয়নি, তারপরে একনেকের পরে আপনার ইয়ে হবে, টেন্ডার হবে, টেন্ডার হলে কে কাজ করবে, কাজ করার পরে টেন্ডার করতে সময় যাবে 6 মাস, অনেক দিন। আমার আমার মতে এটা হইতে গেলে 10 বছর একটা অফিস ভাঙা থাকবে, তা হতে পারে না। সুতরাং কিছু কাজ হয়তো আপনারা করতে পারবেন। তো যাই হোক, আমার এগুলো বিষয়ে হয়তো আপনারা নিজেরা চিন্তা করতে পারবেন। আমার এখানে কাজ করতে যে অনেক সম্পদ আমি দেখেছি, যারা অনেকই সবাই সম্পদ আমি বলবো, হিউম্যান রিসোর্স। তো এখানে আসলে আমাদের অফিসের এত কাজের কিন্তু ইয়ে নাই, মানে কাজ করানোর এরিয়া নেই। যেমন আমি যদি খোলামেলাই বলি যে আমাদের লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আসলে এগুলো কেন হয়েছে আমি জানি না, আসলে এই যুগে দরকার আছে কিনা তাও আমি জানি না, কিন্তু আমাদের হয়তো কারো কারো কিছু কেনাকাটার দরকার ছিল, কিছু গাড়ি দিয়ে কিছু বই কেনার দরকার, বই কেনার একটা প্রজেক্ট করা যায়, এরকম প্রজেক্ট করে বই কিনে রেখে দেওয়া আছে। এখন একজনকে পোস্টিং দেওয়া সে বইটা ক্যাটালগ তৈরি করতে পারছে কিনা, ডিজাইন করতে পারছে কিনা, আমার মনে হয় যে তুমি অনেক কিছু শিখে ফেলছে এর মধ্যে। তো এটা খুবই ইয়ার ব্যাপার, যেটা শিখছে এখন সেবা দিতে পারতেছে, কিন্তু বই তো এখন মানুষ ওইভাবে ঠিক করবে, করারও সময় নাই। আর এখন সব কিছু অনলাইনেই মানুষ দেখতে চায়। তো যাই হোক, এরকম আরও অনেক আছে যারা আইসিটিতে অনেকে দক্ষ আছে, অত্যন্ত দক্ষ আছে, দক্ষতাটা কাজে না লাগানোর কারণে হয়তো তার চর্চাগুলো হচ্ছে না, এরকম অনেকে আছে। তো সুতরাং আমাদের মানে সুযোগ অনেক আছে, কিন্তু কিছু কাজের ডিজাইন তৈরি করা উচিত, কিছু সফটওয়্যার বা কিছু মানে এরিয়া নতুন চিন্তা ভাবনা করা উচিত। ডিপার্টমেন্টের অবস্থা কী বলবো, যে আমরা অঞ্চল থেকে জেলার মিটিং করি, জেলা তার উপজেলাদের নিয়ে মিটিং করে, বা উপজেলা তৃণমূলের উপসভাপতিদের নিয়ে মিটিং করে, এডিদের কিন্তু কোনো মিটিংয়ের জায়গা নেই। এডি হঠাৎ হঠাৎ একটা করে মিটিং টিটিংয়ের খবর পাবে এই পর্যন্ত, কিন্তু প্রতি মাসে না হলেও 2 মাসে হলেও ডিজি সাহেবের একটা মিটিং করা উচিত, একটা পলিসি নিয়ে কথা বলা উচিত, চিন্তা করা উচিত, বলা উচিত। এগুলো আমাদের ন্যাশনাল লেভেলে আমার মনে হয় যে মানে আশার ইয়েটা অনেক কম দেখা যায় আর কি, আমার কাছে মনে হয়। সব কথা বলাও সম্ভব না। তো যাই হোক, তো এর মধ্যেই সবচেয়ে বড় কথা কি যে আমার কাছে যেটা মনে হয় যে সীমাবদ্ধতা অনেক আছে। এই যে 2 দিনের অভিজ্ঞতা, ঢাকায় ছিলাম, বড়বাবু ছিল সাথে, আমি একটু হালকা এনজয় মুডেই ছিলাম, যাতে কোনো ওখানে চাপের মধ্যে না থাকি। এর মধ্যে দেখা গেল যে 2 এটিআর সিম্পলি আর্টিকেল 47 দেওয়া নেওয়া নিয়ে ভীষণ রকম
ইয়ে চলতেছে, যুদ্ধংদেহী ইয়ে চলতেছে। সেই কোন সময় অক্টোবরের 3 তারিখে, অক্টোবরের 3 তারিখের ঘটনা, সেটা সেই পর্যন্ত যে থার্ড গ্রেড পাইছে যে সেটা ঘটনা। সে শিমুলতলির প্রিন্সিপাল হয়ে বসে আছে, কিন্তু এখান থেকে রিলিজ আর্টিকেল 47 সে নেই, ফলে ওখানে আইকাজ করতে পারতেছে না, এইসব নিয়ে এটার মিটমাট কালকে 3.5 ঘন্টা বসে থেকে সেটা মিটমাট। কত ছোট বিষয়, আমি প্রথমেই বললাম যে এগুলো কথা শুনতেও ভালো লাগে, এগুলো কোনো ইস্যু না, নন ইস্যু। আমি আর্টিকেল 47 দিব, যেমনি সুবিধা হয় যেমনি কাজ চলে তেমনি, এর মধ্যে তার অন্য কিছু নাই। ওর তো চলে যাবে ওইখানে, আর এ থাকবে এখানে। ইস্যুস হলো যে ওই প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট কি, বা ওই লাইনে আমার কাজ করার পারতেছে কিনা, সমস্যা আছে কিনা, সেগুলো নিয়ে মানে উপরস্থ কর্মকর্তার সঙ্গে বা অধস্তন যেটাই হোক সহকর্মীদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু কি, কে কখন বলছে, কে ছিল বা কে ছিল না, এবং দৌড় এগুলো কথা আমি শুনবই না। পরে যাই হোক ওই অ্যাডিশনাল ডাইরেক্টর, এখন তিনি ডাইরেক্টর চার্জে গেলেন, উনি আবার ব্যক্তিগতভাবে ওটাকে সমাধান করার পক্ষপাতী, যার ফলে ওখানে বসে থেকে আমরা 3.5 ঘন্টা শেষ করবো সমাধান করে। তো এরকম অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক বড় বড় পদের, আমি শেষে বললাম যে থার্ড গ্রেডের কর্মকর্তা দুইজনের আর্টিকেল 47 দেওয়া নিয়ে যে গন্ডগোল, এগুলো কথা যখন মিনিস্ট্রিতে, আলটিমেটলি মিনিস্ট্রিতে ওটা পাঠায় দেওয়ার কথা, তা ওরা হাসাহাসি করবে যে প্রশাসনের সঙ্গে যুদ্ধ করে, আর পরস্পরের চার্জ দেওয়া নেওয়া তারা করতে পারতেছে না, এরকম একটা বিষয়। এরকম অনেক হতাশার অবস্থা আছে। তারপরে আমি বলবো যে যার যার অবস্থানে কাজ করার জন্য তার পরিবেশ সে নিজেই করে নিতে পারে, এটা আমার মনে হয় যে এই আস্থা আমার প্রত্যেকের রাখা উচিত। আর কি রাখলে তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না। যাই হোক, সারা জীবন চাকরি করে গেছি, ফেয়ারের একটা পার্ট। একটা সময় মনে হতো যে নিব না, এরকম মনে হতো কোনো কোনো স্টেশনে, এরকম মনে হয়েছে। তারপরেও ফেয়ারেল দিতে হয়েছে। প্রিয় অপ্রিয় অনেক কথা এসে যায় অনেক সময়। যাই হোক, তারপরেও মানে সাধারণত ভালো জিনিসগুলোর কথাই চর্চা হয়। তো এর পিছনে হয়তো অনেক খারাপ দিক আমার আছে, আলোচিত হয়নি, আলোচনা করা হয়নি, এটা আপনাদের মহানুভবতা। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। এই অফিস আমার শেষ স্টেশন, যদিও ঢাকাতে আমি শেষ করলাম একটা সুবিধা নেওয়ার কারণে, সেটা আপনারা সবাই জানেন। তো তারপরেও আমার স্মৃতিতে থাকবে প্রথম স্টেশন ছিল শৈলকুপা। এটা আমার যেমন একটা আদরের বা আগ্রহের জায়গা, ঠিক ফরিদপুরও ঠিক সেই একই রকম, যে আমার এটা আমার শেষ স্টেশন, মানে কার্যকরী একটা স্টেশন। এবং এখানে আমি নতুন, আসলে সব জায়গাতেই কিছু নতুন ইনোভেটিভ জিনিস থাকে। এই জায়গায় যে নতুন যে মানে ফসলের যে ইয়েটা আছে, সিকোয়েন্সটা আছে, এটা অনেক আগেকার যে যে অবস্থানটা, মানে ভার্জিন যেটাকে বলে আর কি, ভার্জিনিটি এটা ধরে রাখছে। কারণ হচ্ছে যে এখনো ইরিগেশন হয়নি, মানে বড় আবাদ শুরু হয়নি আমাদের এখানে। আমাদের কৃষির ইয়েটা কিন্তু আগেকার যে অবস্থায় ছিল, যে মানে বড় আবাদের আগে, সেই অবস্থায় জমিগুলো এখন হচ্ছে, এবং ফলে এখানকার আবাদের বৈচিত্র্যতাটা একটু কম থাকলেও এখানে দেশের যে মূল চাহিদার জিনিসগুলা, বিশেষ করে পাট আছে, পেঁয়াজ আছে, ডাল ফসল আছে, গম আছে, এগুলো কিন্তু দেশ থেকে একদম উঠেই যাচ্ছে। সেগুলো এখানে এখনো আছে। এই ফসলগুলোর ব্যাপারে আমরা যারা এখানে যে যে লেভেলে আছে কাজ করতেছি, এগুলোর রিপোর্ট থেকে শুরু করে এটার উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষভাবে কাজ করার সুযোগ আছে আর কি। সেই আমার আশ্বাস যে এখানে কৃষিটাকে আরও উন্নত করার জন্য সবাই কাজ করবো আমরা। তো পরিশেষে আবার এটা বলতে চাচ্ছি যে ব্যক্তিগতভাবে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, যে নিজগুলো ক্ষমা করবেন। আমিও সবার আমার সঙ্গে কারো এমন কিছু হয়নি, কারো কোনো বিষয় নেই, আমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে আমার যদি কোনো সহযোগিতা বা কোনো ইয়ে থাকে, প্রয়োজন থাকে, যে কোনো সময় নির্দ্বিধায় আমার সঙ্গে কথা বলবেন। আমার ওয়াইফ যেটা বলতেছিলেন যে একটা সময় আমার কথা বলতে বলতে আমার কানে আমি রিসিভ করতে পারতাম না, কারণ একদিকে ড্রাগনের তখন প্রথম আমার ইয়া, এবং দ্বিতীয়ত গোরমুখী আম,
তারপর রাঙা সিঁদুরাম নেটে আমার সব সরাসরি ফোনের পর ফোন আমার আসতে থাকে। তো সেই সময় আমি কারো কলকে আমি বিজনা করি। আমার আননোন নাম্বারে একটা কল আসলো, আমি তাকে কল ব্যাক করি, এখনও করি, সবসময় করি, নিশ্চিত না হওয়া পর্যন্ত যে সে আমাকে ওই চার্জ দেওয়ানোর সময় ওই কথাটা আমি বললাম যে 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 ওইখানে প্রিন্সিপাল হিসেবে গেছে, ভাইস প্রিন্সিপাল সাহেব মানে ওখানে অফিসেই না, এক সপ্তাহ ধরে অফিসে না। আর প্রিন্সিপাল সাহেব তাকে ফোন দিয়েছে কিন্তু ফোন ধরেনি, তাই একজন কর্মকর্তা ফোন ধরবে না, এটা কেমন কথা? আমি বললাম তার তো উচিত যে একটা দায়িত্বশীল জায়গা থেকে উচিত তার কল ব্যাক করা। তো যাই হোক, আমি কখনোই এই কাজগুলো পছন্দ করি না। যে কল করেছিল নিশ্চয়ই প্রয়োজনে করেছিল, আমি ধরতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তো কল ব্যাক করাটা আমার দায়িত্ব নিতে হবে। আর যদি আমি মনে করি যে না আমি এত ঝঞ্ঝাট করতে পারবো না, তাহলে এটা ফেলাই দেওয়া, তাহলে আমাদের টিএনটি ফোন রেখে দিলাম, যখন ফোন আসলো করবো, না আসলে না। সুতরাং আপনারা ফোন দিলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করবো, অ্যাজ বিকজ যে আপনারা আমাকে স্মরণে রেখেছেন। তো এই বলেই আমি আসলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, আর সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের পারিবারিক ভাবে আমরা যেন সুস্থ থাকি, সবল থাকি, আল্লাহ যে কদিন হায়াত দেয় সেই কদিনই যেন একটু ভালোভাবে থাকতে পারি। খুব দীর্ঘায়ু হয়ে কোনো লাভ নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুব লম্বা জীবন উনি যাপন করেননি। সেই জন্য আমি সবসময় ভাবি যে হয়তো একটা ফ্রুটফুল লাইফ খুব লম্বা হবে না, এটাই আমাকে মনে করতে হবে, মনে করে আমাকে আমার এক্সপেকটেশনটাকে সীমার মধ্যে রাখতে হবে। আর অ্যাটলিস্ট এটা বলবো যে হ্যাঁ, দীর্ঘায়ু হওয়ার প্রত্যাশা সবার থাকতে পারে, তার চাইতে বড় প্রত্যাশা থাকতে হবে আমি ওই অচল হয়ে কারো উপরে যেতে না। পরিশেষে আবারও সবার দোয়া কামনা করছি। ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ স্যারকে।